একটা বাড়ি যেখানে এমন কিছু ঘটনা ঘটেছিল যার ফলে সেই বাড়িটা অভিশপ্ত হয়ে গিয়েছিল। আর তারপর যারা যারা এই বাড়িটি কিনেছে বা থেকেছে তাদের জীবনেই ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। শুধু ভৌতিক ঘটনাই নয়, অনেক বড় বড় বিপদও তাদের জীবনে ঘটে গেছে, যে ঘটনা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, আত্মা ও ঈশ্বর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আত্মা ও ঈশ্বরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ঘটনাটি। এই ঘটনাটা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার একটি গ্রামে। এখন আর গ্রাম বলা যায় না, কারণ জায়গাটা আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। এক দম্পতি তখন ওই ১-২ বছর হয়েছে সংসার শুরু করেছে। তার মধ্যে একটি মেয়ে সন্তানও হয়ে যায়। সে মেয়ে সন্তানের বয়স তখন ওই ১.৫ থেকে ২ মাস হবে। কিন্তু দুজনেই তখন কাজ করতে ব্যস্ত। তাদের কলকাতায় কাজ করতে হবে, এটা কিন্তু অনেক বছর আগের ঘটনা। তখনই তারা চেয়েছিল দুজনেই কাজ করতে, কারণ তাদের টাকা পয়সার একটু সমস্যা ছিল। তখন তারা টাকা পয়সা জমিয়ে তারপরে একটা জায়গা কিনবে, বাড়ি করবে। কারণ সেই মেয়েটি কিন্তু বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছিল, এবং যার সাথে বিয়ে করেছিল সেও কিন্তু তেমন ভালো কিছু করতো না তখন। আর তার নির্দিষ্ট কোনো জায়গা ছিল না, অর্থাৎ তার যে জায়গা থাকবে নিজের নামে, বাড়ি থাকবে, এরকম কিছুই ছিল না, ভাড়া থাকতো। দুজনেরই কোনো নিশ্চয়তা নেই। আর এর মধ্যে প্রায় ১-১.৫ বছরের মধ্যে তাদের একটি সন্তানও হয়ে গেছে। তখন তারা কি করবে? তাদের তো ইচ্ছা আছে জায়গা কিনবে, বাড়ি করবে। তখন এই দম্পতি তাদের খুবই চেনাশোনা একজন, না আত্মীয় স্বজন নয়, রক্তের সম্পর্কের কেউ নয়, কিন্তু ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তাদের বাড়ি ছিল গ্রামে, কিন্তু তারা তখন কলকাতায় ছিল, ভাড়া থেকে কাজ করছিল কিছু। তখন চেনা জানা একজনের কাছে সেই মেয়েটিকে দিয়ে দিয়েছিল। দত্তক নয়, লিখিত পড়িত কিছুই নয়। তাদের কোনো সন্তান ছিল না। তাদেরও বিয়ে হয়েছিল মোটামুটি ৭-৮ বছর হয়ে গেছে, কিন্তু কোনো সন্তান হচ্ছিল না। আর সেই সময় এরকম একটা প্রস্তাব পায় যে আপনি বাচ্চাটিকে মানুষ করতে পারেন, কিন্তু কোনো লিখিত পড়িতভাবে কিন্তু আপনাকে বাচ্চা দেওয়া হবে না। সে কিন্তু তখন রাজি হয়ে গিয়েছিল। আসলে একটা বাচ্চার তার একান্ত দরকার ছিল। সংসারে অনেক অশান্তি শুরু হয়েছিল। একটা বাচ্চা আসলে হয়তো সংসারটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। তাই এই যে লিখিত পড়িত করে দিচ্ছে কি দিচ্ছে না, বা পরবর্তীকালে এই নিয়ে কোনো সমস্যা হবে কি হবে না, ওদের মাথাতে কিন্তু কিছুই ছিল না। ওরা শুধু চেয়েছিল একটা বাচ্চা, আর বাচ্চাকে নিয়ে সুখে থাকতে। এইভাবে কিন্তু মোটামুটি অনেকটা বছর চলে গেছে। তখন মেয়েটার বয়স ওই ৫-৬ বছর মতো হবে। সেই সময় এই দুজন দম্পতি তারা কিন্তু সেই গ্রামের দিকেই, মানে যেখানে আর কি ওই মেয়েটা বলতে কিন্তু আমি সে দিদির কথা বলছি, যে আর কি বিয়ে করেছিল, যার মেয়ে হয়েছে, তো সে তো পালিয়ে চলে এসেছিল। আর তাকে কিন্তু মোটামুটি ৩ বছরের মাথাতেই বাড়ি থেকে সবাই মেনেও নিয়েছিল। কিন্তু ওরা বলেছিল যে মেয়েটাকে কেন অন্য জায়গায় রাখছিস, আমাদের কাছে রেখে যা। কিন্তু এরা রাজি হয়নি, বলছে না, কলকাতাতে বড় হচ্ছে মেয়ে, বড় হোক না, কোনো সমস্যা নেই। আর যে পরিবেশে মেয়েকে দিয়েছি পরিবেশটা ভালো, আমার মেয়েটা ভালো থাকবে, সে কথাই বলেছিল। আর এদিকে মেনেও নিয়েছে। আর ওই যে ৫-৬ বছর পরে জায়গা কিনেছিল না, ওটা এই দিদির বাপের বাড়ির কাছেই, মোটামুটি ওই ৭-৮টা বাড়ির পরে হবে, সেখানে জায়গাটা কিনেছে। জায়গা কিনে ১-১.৫ বছরের মধ্যে বাড়িও কমপ্লিট করেছে। এর মাঝখানে কিন্তু তারা মাঝে মাঝে মেয়েটাকে দেখে আসে। মাঝে মাঝে বলতে এমন নয় যে ১-১.৫ মাসের মাথায় মাথায়, অনেক সময় প্রায় কিন্তু ২-৩ মাসও হয়ে যায় মেয়েটাকে দেখতে যেতে। তো ওই মেয়েটার, মানে বাচ্চা মেয়েটার, এই দিদি এবং দাদার প্রতি কিন্তু কোনো ভালোবাসাই নেই। সে কিন্তু ভালোবেসে ফেলেছে যার কাছে সে বড় হচ্ছে তাকে। আর এটাই স্বাভাবিক, একটা ছোট্ট বাচ্চা মেয়ে যেখানে বড় হবে সেখানেই তো সে ভালোবাসা খুঁজে পাবে, আর সেটাই হয়েছিল। এদিকে এই দিদি এবং দাদা সেই গ্রামে জায়গা কিনে একটা পাকা বাড়িও করেছে। উপরে ছাদ দিতে পারেনি, টিন দিয়ে বাড়ি করেছে। আমি যেভাবে বলেছি সেভাবেই আপনাদের বলছি আর কি। তো বাড়িটা খুব ভালো করেছে, রং টং করে একদম প্লাস্টার করে খুব সুন্দর কমপ্লিট করে ফেলেছে। এর মধ্যে দাদা একবার বলেছিল যে এখন তো বাড়ি মোটামুটি কমপ্লিট করেছি, তো চলো না মেয়েটাকে গিয়ে নিয়ে আসি, এবার আমাদের কাছে থাকুক, এরপরে তো আর আসতে চাইবে না। কিন্তু তখন দিদি, যে তার নিজের মা, সে বলেছিল যে না, আরও ১-২ বছর কাজ করি,
একটু টাকা পয়সা গোছাই, তারপরে মেয়েটাকে নিয়ে আসবো। ওখানে তো স্কুলে ভর্তিও হয়েছে, ওকে তো টাকা পয়সা কিছু দিই, কিন্তু স্কুলে ভর্তি করার সময় তো টাকা পয়সা কেউ নেয়নি। মানে কেউ নেয়নি বলতে ওই যে মেয়েটা যেখানে বড় হচ্ছে না, তারা কিন্তু টাকা পয়সা কিছু নেয়নি। ওদের মোটামুটি অবস্থা, এমনি যে খুব অবস্থা ভালো সেরকম নয়, ভালোভাবেই চলে যায় আর কি। তারা বলেছে স্কুলে ভর্তি করার জন্য কোনো টাকা পয়সা বা পড়াশোনার ক্ষেত্রে কোনো টাকা পয়সা দিতে হবে না তোমাদের। যদি তোমরা চাও মেয়েটাকে কোনো গিফট দেবে বা ভালোবেসে কোনো টাকা পয়সা দিতে চাও, যে মেয়েটাকে টাকা দিয়ে কিছু কিনে দিই, সেটা দিতে পারো, কারণ আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই, আমরা ভালোভাবেই ওকে মানুষ করতে পারবো। আর এরাও কিন্তু তাই ভেবেছে যে হয়তো ভালোবাসে তার জন্য এত কিছু করছে। কিন্তু তখনও ওরা মানে দিদি বিশেষ করে বাচ্চাটাকে আনতে রাজি নয়, যে ওখানে থাকছে থাকুক, যদি আনতে হয় তাহলে কিন্তু আমরা দুজনে আর কাজ করতে পারবো না, কলকাতায় থাকতে পারবো না, আবার কিন্তু আমরা পিছিয়ে যাব। আর এইভাবে চলছিল সমস্ত কিছু। কিন্তু ওই যে বলে না, বিধির লিখন খণ্ডা বেঁকে, তো মাত্র 5-6 মাসের মধ্যে দিদি প্রেগনেন্ট হয়ে যায়, বাচ্চাটিকে রেখেও দেয়। তারপর 9-9.5 মাস পরে তাদের একটি ছেলে সন্তান হয়। আর দিদির কিন্তু কাজ করা সেখানেই বন্ধ হয়ে যায়। আর এর মাঝখানে দাদা যেখানে কাজ করতো আর কি, দুজন না একটা কোম্পানিতে কাজ করতো। কোম্পানি কিন্তু খুব বড়সড় কোম্পানি নয়, কিন্তু দুজনে খুব পরিশ্রম করতো, যার ফলে মোটামুটি কিন্তু তারা দুজনে মিলে ভালো টাকা ইনকাম করতো। তাই দিয়ে তো এত কিছু করলো। এত কিছু বলতে জায়গা কেনা, বাড়ি করা, তাও তো অনেকটা বছর লেগে গেছে না। তো এই সময় যখন তাদের ছেলে সন্তান হয়, সেই সময় কিন্তু দাদা একটা মানে সেই কোম্পানি থেকে আরেকটু ভালো কোম্পানিতে কাজ পেয়ে গিয়েছিল। এদিকে দিদি তখন ভাবছে যে মোটামুটি আর কোনো সমস্যা নেই, এইবার তাহলে আমি বাড়িতেই থাকি, ও তো এখন আগের থেকে টাকাটা অনেক বেশি পাচ্ছে, এইবার আমি ছেলে মেয়ে মানুষ করি। এদিকে কিন্তু দাদা বারবার করে বলছে যে মেয়েটাকে এবার নিয়ে আসো, তুমি তো আর যাচ্ছ না কলকাতা কাজে, তাহলে মেয়েটাকে কাছে রাখো, ছেলে মেয়ে দুজনকে মানুষ করো। কিন্তু দিদি তখন আবার বলে যে না, বাচ্চা ছেলেটা ছোট আছে তো, ও 2 বছর 2.5 বছর হয়ে যাক, তারপরে একেবারে পার্মানেন্টলি আমি মেয়েটাকে নিয়ে চলে আসব, আর কোনো সমস্যা থাকবে না। ছেলেটা কিন্তু সত্যি 2 বছরের হয়েও গেছে। এইবার মেয়েটার বাপের বাড়ি থেকেও বলছে যে না, এবার তুই নিয়ে আয়। তার স্বামীও বলছে, মানে দাদা বলছে যে না, তুমি এবার মেয়েটাকে নিয়ে আসো। তারপরে তারা একদিন মেয়েটাকে আনতে গেছে। এর মাঝখানে কিন্তু দিদি প্রেগনেন্ট থাকা অবস্থাতে মাত্র একবার গেছিল, ওই একটা বছরের মধ্যে, তার মাঝখানে যায়নি। কিন্তু আর সেই সময় তো অত ফোনের চলাচল ছিল না যে ফোন করে খোঁজ খবর নেবে বা তেমন কথাও হবে, তেমন কিন্তু কিছুই না। ওই মাঝে মাঝে যেত 2-3 মাস অন্তর অন্তর, কিন্তু যখন প্রেগনেন্সি টাইম ছিল তখন মাত্র একবার গেছে। আর ছেলে হওয়ার পরে না এখনো পর্যন্ত যায়নি। একবার এসে মেয়েকে আনতে গেছে, কিন্তু যখন মেয়েকে আনতে যাবে তখন সে বলছে সে কোনো মতে তাদের সাথে ফিরবে না। মেয়েটা কিন্তু জানে যে বাবা মা কিন্তু এরাই বলতে মানে আসল বাবা মাকেও চেনে, যে এরা আমার আসল বাবা মা এবং এদের কাছে আমাকে রেখে গেছে। তা সত্ত্বেও কিন্তু ওর নিজের বাবা মাকে একদমই ভালোবাসে না, জানে যে বাবা মা, কিন্তু এই যে যাদের কাছে থাকে তাদেরই সব থেকে বেশি ভালোবাসে। ও কিন্তু কোনো মতে আসতে চায়নি। আর এদিকে যেহেতু কোনো লিখিত পরিতর ব্যবস্থা ছিল না, কিছুই করা হয়নি আইনি মতে, তাই মেয়েটার বাবা মাই বলি, যার কাছে আর কি বড় হয়েছে, যাদের কাছে, তারা না কিছু বলতে পারছে না, শুধু কান্নাকাটি করছে। একবার বলেছিল তোমাদের তো ছেলে আছে, থাক না মেয়েটা আমাদের কাছে, কিন্তু তখন দিদির মাতৃত্ব একেবারে ভরে ভরে পড়ছিল। সে তখন এত ভালোবেসে ফেলেছে মেয়েটাকে, যে মেয়েটাকে ছাড়া সে কোনো মতেই আর থাকতে পারছে না, এতটা ভালোবাসে। কিন্তু মেয়েটা তো তাদের সাথে কোনো মতেই আসবে না। এইবার শুরু হয়ে গেছে অশান্তি। বারবার করে বলা হচ্ছে যে না, মেয়েটাকে দিতে হবে, তোমরা কোন আইনি মতে কোন কাগজপত্রের হিসাবে তোমরা মেয়েটাকে রাখছো, মেয়েটাকে তোমাদের দিতেই হবে, যদি না দাও তাহলে কিন্তু আমরা থানা পুলিশ করব। সত্যি তো তাদেরই মেয়ে, রক্তের সম্পর্কের সমস্ত কিছুই হয়তো প্রমাণ হয়ে যাবে যে তাদেরই মেয়ে, জোর করবে কি করে। তখন ওই মেয়েটার মানে যে নকল বলা ঠিক না, ওরাই বলতে গেলে আসল বাবা মা, মানে তারা তখন মেয়েটাকে বোঝাচ্ছে বাবা তুমি চলে যাও, তুমি থাকো না ওদের সঙ্গে, তুমি এসো। আবার এরাও দিদি দাদাও বলছে যে ঠিক আছে, তুমি যখন যেতে চাইবে কলকাতা তোমাকে পাঠানো হবে সেখানে, কোনো সমস্যা নেই, ওরা যখন তখন আসতে পারে। সেই মতো অনেক কিছু বোঝানোর পরে মেয়েটাকে ওই 9 বছর বয়সে এই গ্রামে আনা হয়। কিন্তু মেয়েটা আর এই বাবা মাকে দেখতে পারছে না। মেয়েটা বারবার করে বলছে তুমি যতই আমাকে জন্ম দাও না কেন, তুমি কিন্তু আমার মামনি, আর এই যে কিন্তু আমার বাবু, আর যাদের কাছে আমি থেকেছি তারাই কিন্তু আমার আসল বাবা মা, তাদের কিন্তু আমি বাবা মা বলে ডাকি, তোমাকে কিন্তু মা বলে ডাকি না। আর এখানে আসার পর থেকে মানে গ্রামে আসার পর থেকে মেয়েটা কিন্তু
মামুনি বলেও ডাকছে না, কিছু বলেই ডাকছে না, সে থাকতেই পারছে না, কিন্তু থাকতে হবে, কিছু করার নেই। ওকে এখানে স্কুলে ভর্তি করা হয়েছে, একটা ভালো স্কুলে ভর্তি করেছে, কিন্তু মেয়েটা থাকতে পারছে না। আর মেয়েটা যদিও বা থাকতে পারছে না, মেয়েটার সেই বাবা মা, বিশেষ করে তার মা খুব কান্নাকাটি করছে, পাগলের মতো হয়ে যাচ্ছে। এটাই হয়তো স্বাভাবিক। এই 9টা বছর ধরে মেয়েটাকে তো ওরাই মানুষ করেছে। এখন যদি তার কোলের থেকে তার সত্যিকারের মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয় অন্য কোথাও, তাহলে কি সে থাকতে পারে না তো। আর সেটাই হয়েছিল। আস্তে আস্তে সেই মহিলা, আমি দিদি বলেও ডাকছি তাকে, সে দিদি অসুস্থ হয়ে পড়েছিল, বলতে গেলে বিছানা শয্যা পুরো হয়ে গিয়েছিল। শেষমেশ না পেরে তার হাজবেন্ড তাকে গাড়ি ভাড়া করে, ট্রেনে আসার ক্ষমতা তার ছিল না, এতটাই পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছে। ভাবুন না, যে একটা মানুষ রেগুলার কান্নাকাটি করে, সারা রাতও ঘুমায় না, শুধু কান্নাকাটি করছে ওই মেয়েটার জন্য, তাহলে তার শরীর কি ঠিক থাকে? শরীরে কিন্তু কোনো রোগ নেই, শুধুমাত্র এই চিন্তাতে, মেয়ের ভালোবাসাতে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তারপরে তার স্বামী গাড়িতে করে তাকে গ্রামে নিয়ে আসলো। ভালো ব্যবহার করেছে এই দাদা দিদি, মানে মেয়েটার যে বাবু মামুনি, ভালো ব্যবহার করেছে, থাকতে বলেছে। কিন্তু যখন তারা 2 দিন পরে চলে যাবে, যেতে চায়নি, থাকতে চেয়েছিল আরো, কিন্তু এরা হয়তো এমন কিছু বলেছিল যে আর কত থাকবে, বা কিছু একটা হয়তো বলেছিল, মানে বলেছিল এবার তোমরা চলে যাও বা কিছু। আর এদিকে মেয়েটার মানে দিদির বাপের বাড়ি থেকে, যেহেতু পাশে তো বাপের বাড়ি বলেছিলাম, তো তারা না ভালো ব্যবহার করেনি। তারা বারবার করে এই দিদিকে বোঝাচ্ছে, মানে মেয়েটার যে জন্মদাত্রী মা তাকে বোঝাচ্ছে যে ওনাকে কিন্তু এখানে রাখিস না, রাখলে কিন্তু তোর মেয়েটা আবার ওর প্রতি বেশি পরিমাণে দুর্বল হয়ে পড়বে, তখন কিন্তু ওকে রাখতে পারবি না। সেভাবে হয়তো মানে সরাসরি না বললে অন্যভাবে বলেছিল, পরোক্ষভাবে হয়তো বলেছিল যে তোমরা এবার চলে যাও, কিন্তু তখন আর যেতে চাইনি। তখন বলেছিল যে, মানে রাত্রে বলেছিল, আগের দিন রাত্রে, যে তোমরা পরের দিন চলে যাবে বা কিছু, সরাসরি তো আর বলা যায় না, নিশ্চয়ই কোনোভাবে হয়তো বলেছিল, জানে যে পরের দিন চলে যাব। খুব কান্নাকাটি করেছিল, এমনকি ওই দিদির পা পর্যন্ত ধরেছিল, তোমাদের তো ছেলে আছে, আমাদের তো কেউ নেই, তোমার মেয়ে তোমারই থাকবে, শুধু আমার কাছে মানুষ হোক না, ওকে তো পরের ঘরে দিয়ে দিতেই হবে, বিয়ে দিয়ে দেব, তোমারও কোনোদিনও সারা জীবনও থাকবে না, আমারও থাকবে না, কিন্তু আর মাত্র 12-13টা বছর আমার কাছেও থাকুক, তাতে কি সমস্যা হচ্ছে, তোমরা দেখে আসবে মাসে মাসে গিয়ে। কিন্তু তারা না কেউ রাজি হয়নি। যে দাদা, মানে ওই দিদির স্বামী, বারবার করে বলছিল না মেয়েটাকে নিয়ে আসো আর রেখো না, উনি তো প্রথম থেকেই বলে যাচ্ছে মোটামুটি করে, দিদি তো রাজি হচ্ছিল না। সেই দাদা বলছে যে, মানে বুঝিয়েছে তার স্ত্রীকে যে থাক না, পাঠিয়ে দাও মেয়েকে, কি বা করার আছে, কিছু তো করার নেই, ভালোবাসে তো বলো, ভালোবাসা তো আর মিথ্যে হতে পারে না। এরকম কান্নাকাটি করছে, শরীর অসুস্থ। দিদি মানতে চায়নি, দিদির বুদ্ধি যেমন তেমন, বা দিদির বাপের বাড়ি থেকে সবাই আরো বোঝাচ্ছে যে না, কোনো মতে কিন্তু মেয়েকে আর ছাড়া যাবে না, তাই সেও আর রাজি হয়নি। আর রাজি হয়নি বলেই সেই রাত্রে ঘটে গিয়েছিল চরম দুর্ঘটনা। তারা তো এখানে পাকা বাড়ি করেছিল বলেছিলাম, উপরে ছাদ নেই, টিন দিয়েছে, কিন্তু 3টে রুম, একটা বারান্দা, একটা কিচেন, মানে মোটামুটি 4টে রুম কিচেন সহ, বারান্দা দিয়ে অনেক বড় করে করেছে। তো একটা রুমে সে স্বামী স্ত্রী ছিল আর কি, এবং সাথে কিন্তু সে বাচ্চা মেয়েটি ছিল, কারণ তাকে রেখেছিল। আর এরাও বলেছিল তুমি রাখো না, রাত্রেবেলা থাকুক, তোমার কাছে কোনো সমস্যা নেই। আর বাচ্চা মেয়েটাও ওদের কাছে ঘুমোতে চেয়েছিল, ওরা 3জন ওরকম শুয়ে রয়েছে। আরেকটা রুমে রয়েছে দাদা দিদি এবং তাদের ছোট বাচ্চা ছেলেটা, আরেকটা রুম কিন্তু ফাঁকা রয়েছে। তো দিদি, বাচ্চাটির পালিতা মা আর কি, সে হয়তো রাত্রে উঠেছিল কোনো সময়, এবং উঠে সে চলে গিয়েছিল আরেকটা রুমে, যে রুমটা ফাঁকা রয়েছে। সেই রুমে গিয়ে দিদি একটা অঘটন ঘটিয়ে ফেলেছিল। যখন ভোরবেলা সবাই ওঠে, যখন কেউ দেখতে পায় না যে কোথায় গেছে, খোঁজাখুঁজি শুরু হয়, তখন রুমটা তো বন্ধ করা ছিল, মানে ভেতর থেকে সে বন্ধ করে দিয়েছে। যখন দেখলো বন্ধ করা, সবাই তো চেঁচামেচি শুরু করে দিয়েছে, বিশেষ করে বাচ্চায় যে মেয়েটা এবং তার মানে পালিতা বাবা চেঁচামেচি করছে ভীষণ, খুব চিন্তায় পড়ে গেছে যে কি অঘটন ঘটে গেল। তার স্বামীও প্রচন্ড চিৎকার করছে যে কোনো খারাপ কিছু করেনি তো। দরজা ধাক্কানো হচ্ছে, দরজা কেউ খুলছে না, অনেকবার করে ডাকা হচ্ছে, কেউ সারা শব্দ দিচ্ছে না। সেই সময় পাড়ার লোক সবাই চলে এসেছিল, দিদির বাপের বাড়ি থেকেও সবাই চলে এসেছিল, মোটামুটি পাড়ার সব লোক একত্রিত হয়ে গিয়েছিল। দরজা ভাঙা হলো, এবং দরজা ভাঙার পরে যা দেখা গেল সেটা হয়তো মানে কেউ আশা করেনি, উচিত হয়নি ব্যাপারটা। দিদি গলায় দড়ি দিয়েছিল, মারা গেছে, কারণ রাত্রেবেলায় দিয়েছিল তো। মানে বুঝতে পারছেন কি পরিস্থিতি, কতটা ভালোবাসতো সেই মেয়েটাকে, যার ফলে সে মারা যেতেও দ্বিধাবোধ করলো না। অশান্তির অনেক সৃষ্টি হয়েছিল, পাড়ার কিছু লোক
এই মানে বাচ্চা মেয়েটি জন্মদাত্রী মাকে সাপোর্ট করছিল, কিছু লোক মানে বেশিরভাগই লোক সাপোর্ট করছিল, কিন্তু ওই বাচ্চা মেয়েটার পালিতা মাকে সবাই বলছিল যে কেন এরকম করলে, তুমি কেন ওরকম রাখতে দিয়েছিলে এতগুলো বছর অন্য কারোর কাছে, তাদের তো ভালোবাসা জন্মে যাবেই, তুমি কাজটা ঠিক করনি। কিন্তু কি আর করা যাবে, ওদের তো জেলে দিতে পারছে না, এটা তো আর খুন নয়, কিছু করারও নেই। এখানে সমস্ত কিছু ধামাচাপা দেওয়া হয়ে গিয়েছিল, না পুলিশ এসেছিল, সমস্ত প্রসেসই কমপ্লিট হয়েছে, কিন্তু কিছু তো করার নেই আর। তারপরে কিন্তু তার স্বামী চলে গিয়েছিল, মানে ওই বাচ্চাটার পালিতা বাবা চলে গিয়েছিল, বাচ্চাটিকে সাথে নিয়ে যেতে চায়নি আর। সে এত পরিমাণে কান্নাকাটি করেছে যে কোনো মতেই সে এখানে আর থাকবে না, হলে সেও তার মায়ের মতো এরকম কাণ্ড ঘটিয়ে বসবে। দোষারোপ করছে তার মামনিকে যে তোমার জন্য এরকম ঘটেছে, অনেক কিছুই বলেছে, পাড়া থেকে অনেকে বলেছে, মিটিং পর্যন্ত ডাকা হয়েছিল, যেহেতু গ্রামে, তো গ্রামে কিন্তু এরকম হতো যে মেম্বার বলুন, বা তখন মেম্বার ছিল কিনা বলতে পারবো না, মানে মোটামুটি প্রধানকে বয়োজ্যেষ্ঠ কাউকে ডাকা হতো, যারা আর কি সমস্ত কিছুর মোটামুটি সমাধান করতো। তারাই বললো যে না, মেয়েটিকে তোমরা আর রাখতে পারবে না, তাহলে কিন্তু ব্যাপারটা খুবই খারাপ হবে। তো মেয়েটিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। এখন পাঠিয়ে কি হবে বলুন তো, যে আর কি বেশি ভালোবাসতো আর এই কারণেই যে আত্মহত্যা করলো, সে কি আর তার মেয়েকে কাছে পেলো না, তো সে তো তার জীবন নিয়ে চলেই গেল, কিছু তো আর হলো না। মেয়েটি তখন ওখানেই ছিল, তারপরে ফোন তো পর্যন্ত ধরতো না, কেউই ধরতো না, অনেকবার নাকি এরা গেছে, এরা বলতে এই যে দিদি দাদা এবং তাদের বাচ্চা ছেলেটাকে নিয়েও গেছে, আবার একা একাও গেছে, কিন্তু যতবার গেছে ওই মেয়েটি আর পরিচয় পর্যন্ত দেয়নি, বাবু মামনি বলেও ডাকেনি, আর কিছুই বলেনি যে এরা আমার জন্মদাত্রী বাবা মা, কিছুই বলেনি, পরিচয় দিতেই চায়নি। সম্পর্ক সেখানে শেষ হয়ে গিয়েছিল, বাচ্চা মেয়েটা ওদের আর পরিচয় কিছুই দেয়নি, এরাও চলে এসেছিল বাড়িতে, যেমন করে একটা সংসার চলে তেমন করে চলছিল, কোনো কিন্তু ভুতুরে কাণ্ড কিছু হয়নি তারপরে। কিন্তু ওই মেয়েটির বাড়িতে হতো, মানে ওই যে মানে দিদি যে আর কি মারা গেছে তার বাড়িতে কিন্তু হতো, বাচ্চা মেয়েটা নাকি অনেক সময় দেখতে পেতো, অনুভব করতে পেতো, অনেক কিছু হতো। মাঝে মাঝে নাকি এমনও বলতো যে মাকে নাকি সে দেখতে পায়, মা নাকি খুব খুশি যে চলে এসেছে, কিন্তু ভয়ের কোনো কিছু কিন্তু ঘটতো না। যখন বাচ্চা মেয়েটা অন্য কারোর সঙ্গে কথা বলতো, তার বাবা বুঝতে পারতো যে কারোর সঙ্গে কথা বলছে এবং সেটা কোনো কল্পনার জগতে নয়, মাঝে মাঝে মনে হয় যে সত্যি সত্যি সে কথা বলছে, এটা একেবারে বাস্তব, তখন কিন্তু কারোর সঙ্গে সে যোগাযোগ করেছিল এবং সে বাড়িতে এসেছিল, কোনো তান্ত্রিক বা কিছু হবে, সে এসে বাড়িটাকে অনেকটা সারিয়ে তুলেছিল এবং অনেক তন্ত্রক্রিয়ার মাধ্যমে বাড়িটাকে ঠিক করে না, সেটাই করেছিল হয়তো। তারপরে শোনা গিয়েছিল যে না, আর তেমন কোনো অসুবিধা হতো না। আর এই বাড়িতে এই যে দিদি মারা গিয়েছিল তারপরে কিন্তু একটু ভার ভার ছিল, মনে হয় না যে বাড়িটা কোনো নেগেটিভ এনার্জি আছে, বাড়িটা কেমন ভার ভার রয়েছে, হালকা নেই বাড়িটায় পাড়া দিলেই মনে হতো যে কোনো নেগেটিভ এনার্জি যেন আমাকে ছেয়ে ধরছে, আর কিন্তু তেমন কিছুই বাড়িতে হতো না। অনেকে হয়তো ভয়ও পেত যে যেহেতু এই বাড়িতেই গলায় দড়ি নিয়েছে বা কোনো হয়তো খারাপ কিছু ঘটতে পারে, ভুতুরে কাণ্ড ঘটতে পারে, কিন্তু এই বাড়িতে না তেমন কিছুই ঘটতো না, শুধু এরকমই মনে হতো। আর তারপরে ওরা একটা কাজ করেছিল, একটা পুজো মতো দিয়েছিল, যজ্ঞ নয়, এমনি পুজো দিয়েছিল যে এরকম একটা কাণ্ড ঘটে গেছে, ওদের বাড়ি থেকে বলেছিল, মানে দিদির বাপের বাড়ি থেকে বলেছিল যে এরকম কিছু একটা কর, তাই করেছিল। করার পরে ওই ভারটাও অনেকটা পরিমাণে কমে গেছে, পুরোটা না কমলেও অন্তত প্রায় 50-60% কমে গেছে। আর সমস্যা কিন্তু তেমন সত্যি বলতে হয়নি। এরকম করে করে কিন্তু প্রায় 16 বছর কেটে গেছে। 16টা বছর কিন্তু কম নয়। সেই মেয়েটা বড় হয়ে গেছে, তার বয়স এখন 24-25 বছর। আর সব থেকে বড় কথা, সেই মেয়েটা কিন্তু চাকরি করছে না, এখন নয়, এই ঘটনার পরে কিন্তু অনেক ঘটনা ঘটেছে, কিন্তু যখনকার ঘটনা বলছি তখন মেয়েটার বয়স ওরকম 25 বছর হয়ে গেছে। মেয়েটা একটা সরকারি চাকরিও করছে, মানে তার বাবা তাকে মানুষ করতে পেরেছে, তার বাবা তাকে চাকরি করাতে পেরেছে। মেয়েটাকে এবার বিয়ে দেবে, যেহেতু বিয়ে দেবে তাই মেয়েটার বাবা কিন্তু মেয়েটার বাবু মামনিকে নিমন্ত্রণ করেছিল, মেয়েটাকে না জানিয়ে করেছিল। তিনি হয়তো কর্তব্য বলে মনে করেছিলেন বা কিছু, যেহেতু অনেক বছর তো হয়ে গেছে, তো ভেবেছিল যে মেয়েটার বিয়ে যখন দেব তাহলে তার জন্মদাতা এবং জন্মদাত্রীকে অন্তত বলি। তো সেভাবে হয়তো ফোন নম্বর জোগাড় করে, ছিল না ফোন নম্বর, কারো কাছ থেকে হয়তো জোগাড় করে নিমন্ত্রণ করেছিল। আর এরা না গিয়েছিল সেই বিয়েতে, কিন্তু গিয়েছিল আবার বিয়ের আগের দিন। তো যখন এই বাবু মামনি যায়, তাদের দেখে কিন্তু মেয়েটা খুব অশান্তি শুরু করে দেয়। সে বলে এদের কেন ডেকেছো, এত বছর হয়ে গেছে, এমন যে চিনতেও পারছে না, চিনতে পারছে অবশ্যই, তাই তার বাবাকে বলছে যে কেন ওদের নিমন্ত্রণ করলে, আমি কিন্তু একদমই রাজি নই। এবার যেহেতু অনেক লোক এসে গেছে, অনেক লোকজন রয়েছে বাড়িতে, আত্মীয় স্বজন, ওদের আত্মীয় স্বজন দিয়ে, বন্ধু বান্ধব দিয়ে মোটামুটি ভালো নিমন্ত্রণ করেছে, তারা আয়োজনও করেছে খুব সুন্দরভাবে।
তো তার মধ্যে তো আর তেমন সিন ক্রিয়েট করা যায় না, অশান্তি করা যায় না। বলেছিল কিছু, তারপরে দেখছে যে চুপচাপ থাকাই শ্রেয়, চুপচাপ থেকেছিল। কিন্তু সেই দিন রাত্রেবেলায় ঘটেছিল ওই বাড়িতে একটা ভয়ঙ্কর ঘটনা, যার ফলে ওরা পরের দিন সকাল পর্যন্ত থাকতে পারেনি। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ওদের চলে আসতে হয়েছিল। ওরা যে রুমের মধ্যে ছিল রাত্রেবেলায় তখন ওই 1:30 মতো বাজে, কারণ মেয়েটার মেহেন্দির অনুষ্ঠানও হয়েছিল। তো অনুষ্ঠান হওয়ার পর শেষ হতে হতে অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপরে ভাবলো যে 2 ঘন্টা মতো ঘুমাই, সবাই মোটামুটি করে একটু ঘুমিয়েছিল, যে 1.5-2 ঘন্টা ঘুমোই, আবার তো একটু পরে উঠতে হবে, কারণ দধিমঙ্গলের ব্যাপার ট্যাপার রয়েছে। আর এই দধিমঙ্গলের নিয়ম কানুনে কিন্তু মেয়েটার মা করবে, মানে মামনি করবে আর কি। ভালো কথা, একটু শুয়েছে। কিন্তু যেখানে ঘুমিয়েছে ওই দাদা এবং দিদি, তাদের ছেলে কিন্তু আসেনি। ওর হয়তো সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিছু একটা ছিল, সে তার মামা বাড়িতেই ছিল, সে আসেনি। এরা হয়তো মেয়েটার বিয়ে দিয়ে তারপরে চলে আসবে, মাত্র 2 দিনের জন্য হয়তো এখানে এসেছে। তো সেই ঘরে ওরা ঘুমিয়েছে। তো সেই দিন ওই 1:30-2টোর দিকে ওদের সাথে কিছু ভয়ানক ঘটনা ঘটে যায়। ওরা ঘুমিয়ে রয়েছে, কিন্তু কেউ একজন এসে ওই দিদির গলাটা পুরো চেপে ধরে আর বলার চেষ্টা করে, তুই আমার মেয়ের কোনো কাজে থাকবি না, তুই যদি থাকিস তাহলে কিন্তু তোর সংসার পুরো তছনছ করে ফেলে দেব আমি। দিদি না কোনো কথা বলতে পারছে না, তার শ্বাস প্রশ্বাস পুরো আটকে গেছে। আর সেটা হয়তো দাদা বুঝতে পেরেছিল, কারণ সে গোঙাচ্ছিল, সঙ্গে সঙ্গে উঠেছে, তাকে এরকম ডাকছে। অনেক ডাকার পরে সে একটু ধাতস্থ হলো, উঠে বসলো, আর তারপরে বলল যে এরকম এরকম ব্যাপার কিন্তু হয়েছে। স্বপ্ন নয় এটা, স্বপ্ন হলে আমার গলায় ব্যথা হতো না, আমার কিন্তু গলায় খুব ব্যথা করছে। আর এসেছিল ওই মহিলাই, সে এসেই আমাকে এরকম বলে গেছে আর এরকম কষ্ট দিয়েছে, কি করি বলো তো। এদিকে দাদা বলছে কিছুই হবে না, একটু পরেই তো লোকজন পুরো উঠে যাবে, অনেকের তো আওয়াজও পাচ্ছি, তো কোনো সমস্যা হবে না, তুমি থাকো না, তুমি সমস্ত কিছু রিচুয়ালস কমপ্লিট করে মেয়েকে এখান থেকে একেবারে বিয়ে দিয়ে তারপরে যাবে। আর তাছাড়া তেমন কোনো সমস্যা নেই, তুমি এইভাবে প্যানিক করো না, তোমার হয়তো মনের ভুলও হতে পারে, এখানে এই বাড়িতে রাত কাটাচ্ছ তো, যেখানে আর কি ওনার বাড়ি ছিল, এরকম একটা কাণ্ড ঘটে গেছে আমাদের বাড়িতে, তাই হয়তো তোমার ভয় করছে বা কিছু। দিদি এতবার করে বলছে যে না, আমার গলা ব্যথা করছে, আর এটা সত্যি বাস্তবে হয়েছিল, এখানে কিছু একটা আছে, ওর আত্মা এখানে রয়েছে। কিন্তু দাদা বিশ্বাস করতে রাজি নয়, সে বলছে তোমার মনের ভুল, বারবার করে বলছে। যাই হোক, তখন দিদির আর কিছু বলার ছিল না। সেই সময় কিন্তু সে আর ঘুমোয়নি, বাইরে গিয়ে দেখে অনেকেই উঠে গেছে। তো বাইরে গিয়ে আবার কাজ শুরু করে দিয়েছে, কিছু করার থাকলে সেগুলো করছে আর কি। তো এরকম একটা নিয়ম তো আছে যে মেয়েকে হয়তো দধি খাইয়ে তারপরে হয়তো বিয়ের অনুমতি দেওয়া হয়, কিছু একটা ব্যাপার, আমি ভুলও হতে পারি, আমাকে একটু বলবেন যদি ভুল বলে থাকি। তো মেয়েকে ওরকম খাওয়াতে যাবে, সেই সময় দিদির ডান হাতটা পুরো অকেজো হয়ে গেছে। মনে হচ্ছে কেউ দিদিকে শক্ত করে হাতটা ধরে রেখেছে, মেয়ের মুখে দিতে পারছে না। আর এর আগে তো একচোট অশান্তিও হয়ে গেছে, কারণ মেয়ে কোনো মতে ওর এই মায়ের হাত থেকে, মানে মামনির হাত থেকে এই জিনিসগুলো খাবে না, কোনো রিচুয়ালস তাকে দিয়ে করাতেই সে চায় না। অনেক অশান্তি শুরু হয়েছে, কিন্তু বাড়ি ভর্তি লোকজন, মেয়ের এই দিকের যে আত্মীয় স্বজন, তারা সবাই বলছে যে না, এগুলো করতে হয়, কিছু করার নেই, নিয়ম একটু পালন করতেই হবে, তোমার নিজের মা তোমাকে জন্ম দিয়েছে। সে তো অনেক অশান্তি করছে যে না, এ আমার মা নয়, এ আমার কেউ হয় না। কিন্তু অনেকের বোঝানোর পরে, এবং যার সাথে তার বিয়ে হবে আর কি, তার সঙ্গে কিন্তু রিলেশন করে বিয়েটা হচ্ছে, মানে ভালোবেসে বিয়ে হচ্ছে। তো সেও ফোন করে বোঝায় যে না, এরকম অশান্তি করো না, থাক না, কোনো সমস্যা নেই। তো তারপরে বসেছিল। তো যখন এই দিদি তাকে এরকম খাওয়াতে যায় দধি, সেই সময় তার হাত পুরো আটকে যায়, কোনোভাবেই তার হাত আর সামনের দিকে যাচ্ছে না, আর অসহ্য হাতে যন্ত্রণা করছে, এমন যন্ত্রণা করছে সে সেখানে পুরো মাটিতে শুয়ে পড়ছে ব্যথার কারণে। সবাই জিজ্ঞেস করছে কি হয়েছে কি হয়েছে, কিন্তু বোঝাতেই পারছে না আসল সমস্যা কোথায়, শুধু বলছে হাতে ব্যথা, আমার হাতে ব্যথা। কিন্তু হাতে হঠাৎ করে ব্যথা হলো কি করে, কি পরিমাণে যে হাতে ব্যথা করছে তার, সে কাউকে সত্যি বোঝাতে পারছে না। সে হেঁটে পর্যন্ত যেতে পারছে না, হাতটা পুরো মনে হচ্ছে অবশ হয়ে যাচ্ছে, এতটা পরিমাণে ব্যথা করছে তার হাতে, হাতে ঝিনঝিন করছে। শেষ পর্যন্ত সে আর তার মেয়ের দধিমঙ্গলে থাকতে পারলো না। তখন সেই মেয়ের দধিমঙ্গল করলো মেয়ের মাসি, মাসি মানে এই দিকের মাসি নয়, মেয়ের যে মা, তার পালিতা মা, তার দিদি ছিল একজন, সেই দিদি কিন্তু কাজটা সম্পন্ন করলো। এদিকে এই দিদিকে তার স্বামী ধরে ধরে সেই ঘরে নিয়ে যায়, তারপর তাকে খাটে বসানো হয়, আর সেই মুহূর্তেই পুরো কারেন্টটা চলে যায়। আর ওই সেকেন্ডের মধ্যেই দিদিকে মনে হলো কেউ যেন ধাক্কা দিয়ে ফেলে দিল, এত জোরে ধাক্কা দিয়ে ফেলেছে যে দিদি পুরোপুরি অজ্ঞান হয়ে গিয়েছিল। আর যখন তার জ্ঞান ছিল না, সেই মুহূর্তে সে স্বপ্নে দেখেছে
তাকে বারবার এই বাড়ি থেকে চলে যেতে বলছে, আর বলছে তোর বাড়িতে কিন্তু অভিশাপ নেমে আসলো, তুই কথাটা মাথায় রাখিস। তুই তখন আমার কথা শুনলি না তো, তোর বাড়িতে অভিশাপ নেমে আসবে, ওই বাড়িতে তোরা টিকতে পর্যন্ত পারবি না, তোর জীবনে অন্ধকার নেমে আসবে। যাই হোক, তারপরে জল টল দেওয়ার পরে অনেক কিছু করার পর দিদির জ্ঞান ফিরেছিল। জ্ঞান ফেরার পর সে বলছে আমি আর থাকতে পারবো না, আমি এখান থেকে চলে যাব। এইদিকে দিদির যে মেয়ে, সে মেয়ে তো ভীষণ খুশি। হ্যাঁ যাও না যাও না, তোদের থাকতে কে বলেছে, তোমরা গেলে আমার বিয়েটা ভালোভাবে সম্পন্ন হবে, না হলে দেখলে তো কি কাণ্ড সকালবেলা ঘটিয়ে বসেছিলে। মোদ্দা কথা কি বলুন তো, ওই মেয়েটার না ওর নিজের মায়ের প্রতি কোনো ভালোবাসা নেই, দেখতে পর্যন্ত পারে না, ভালোবাসা তো দূরের কথা। যাই হোক, সেই সময় আর কি চলে এসেছিল তারা বাড়িতে, ওখান থেকে বেরিয়ে গেছিল, থাকতে পারেনি ওখানে আর। মেয়েটার বিয়েটা খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছিল, ওই দিকের তো ব্যাপারটা ওখানে ইতি হয়ে গেল, মেয়েটা সুখে সংসার করছে সেখানে। এদিকে এরা বাড়ি আসার পর থেকে বাড়িতে শুরু হলো একটা অন্যরকম ব্যাপার। বাড়িটা সেই দিন থেকে ভৌতিক হয়ে গেল। যে জিনিসটা আগে অনেকটা কমে গিয়েছিল তেমন কোনো সমস্যা হয়নি, এমনকি ওই দিদি ওখানে বসে আত্মহত্যা করার পরেও কিন্তু কেউ তেমন কিছু অনুভব করতে পারেনি, শুধুমাত্র এই বাড়িটা ভার থাকতো, অন্ধকার অন্ধকার থাকতো, আর নেগেটিভ এনার্জি আছে এই বাড়িতে, এরকম কিছু কিন্তু শুধুমাত্র মনে হতো, আর কিন্তু কিছু মনে হতো না। কিন্তু এই দিদি ওই বিয়ে বাড়ি থেকে বাড়ি আসার পর থেকেই বাড়িতে একটা অন্ধকার পুরো নেমে এসেছে, আর মনে হচ্ছে যে বাড়িতে ভূতের বসবাস রয়েছে। কারণ রাত্রে বেলায় তার ছেলে তো বই নিয়ে বসতো, সামনে পরীক্ষা রয়েছে, সে নাকি শুনতে পেয়েছে যে বারান্দা থেকে কিসের যেন আওয়াজ হচ্ছে এবং পায়ে নুপুর পড়ার আওয়াজ। যখন সে দরজাটা খোলে তখন সেই আওয়াজটা চলে যায় সেই ঘরের মধ্যে, যে ঘরে আর কি ওই দিদি আত্মহত্যা করেছিল। তবুও সে কাউকে কিছু বলেনি, ভেবেছে হয়তো কোনো ইঁদুর হতে পারে, সেরকম হয়তো আওয়াজ হচ্ছে, বা কিছু ঝিঝি পোকা থাকে না, যে ঝিঝি পোকা না, কিছু পোকা হয়তো থাকে না, ওই যে নুপুরের মতো আওয়াজ হয়, সেই আওয়াজও হতে পারে। কিন্তু ও স্পষ্ট শুনেছে যে আওয়াজটা বারান্দা থেকেই এসেছে, তবুও ভাবছিল যে হতে পারে, বই পড়ছিল তো হয়তো আওয়াজটা বাইরে থেকে আসছিল, ও মনে করেছে আওয়াজটা এরকম বারান্দা থেকে এসছে, তাই কাউকে কিছু বলেনি। কিন্তু এই ব্যাপারটা রেগুলার ঘটে যাচ্ছে, শুধুমাত্র ওর সাথে নয়। দিদি এর মাঝে একদিন বাথরুম করতে বেরিয়েছে, তো বাথরুমের মধ্যে একটা ছায়া দেখতে পেয়েছিল, আবার লাইটটাকে অন করার পরে সে দেখলো কোনো ছায়া নেই, কোনো কিছুই সেখানে নেই। এমনও তো অনেক সময় হয় না যে জামা কাপড় থাকে, জামা কাপড়ের ছায়াতে অনেক সময় মনে হয় না যে একটা মানব মূর্তি হয়ে গেছে, তো সেরকমও তো হতে পারতো। আর সব থেকে বড় কথা, সে যখন সবাইকে বলছে তখন এই যুক্তি দিয়ে বোঝাচ্ছে, দেখো প্রথমত কোথাও লাইট অন করা ছিল না, আর যদি সেখানে কোনো আলো না থাকবে তাহলে ছায়া কোথা থেকে আসবে, ছায়া তো আসেই আলো থেকে, ওখানে পুরো অন্ধকার ছিল, তাহলে ছায়া কোথা থেকে আসলো। পুরো মনে হলো যে অন্ধকারের মাঝখানে একটা অবয়ব দেখা যাচ্ছে পুরো ছায়ার মতো। এটা কি কখনো শুনেছেন যে এরকম ব্যাপার হয়েছে, অন্ধকারের মধ্যে ছায়া দেখা যাচ্ছে? ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছে, কিন্তু সবাই এখন মনে করছে তার মেন্টালি সমস্যা হচ্ছে। ওখানে গিয়ে এরকম সমস্যাটা হলো, মেয়ের বাড়িতে গিয়ে এরকম সমস্যা হয়েছে, সেখান থেকে চলে এসেছে, আর তারপরেই হয়তো যে অপমান, যে কষ্ট এরকম ভাবে পড়ে গিয়েছিল, হাতে ব্যথা, সমস্ত কিছু নিয়ে হয়তো সে একেবারে বিধ্বস্ত হয়ে গেছে, মানসিক দিক থেকে এবং শারীরিক দিক থেকেও। পরীক্ষার আর বেশি দিন বাকি নেই, তার আগেই দিদি পুরো পাগলের মতো হয়ে গেছে। কারণ তারপর থেকে রেগুলার সে দেখতে পারে, তাকে স্বপ্নের মধ্যে দেখতে পায়, এবং স্বপ্নের মধ্যেই সে চেঁচিয়ে ওঠে। তার পক্ষে সেখানে থাকার পসিবল হচ্ছিল না, সে পুরো পাগলের মতো হয়ে যাচ্ছিল, আর তার কথা না সত্যি বলতে কেউ বিশ্বাস করছে না। এর মাঝখানে যখন ছেলেটার মাকে সবাই অনেকভাবে খারাপ কথা বলছে যে পাগল হয়ে গেছে, কিরকম করছে, তখন ছেলেটা বলেছিল যে না, আমিও কিন্তু এরকম আওয়াজ পেয়েছিলাম। তখন তার মা বলছে, দেখেছো তো, এরকম কিন্তু সত্যি সত্যি এখানে আছে, কিছু একটা আছে, ওই মহিলা এখানে চলে এসেছে, আবার মেয়েকে হয়তো বিয়ে দিয়েছে, তারপরে হয়তো ওখানে নেই, ও হয়তো কোনোদিনই মুক্তি পায়নি, ও আবার এখানে চলে এসেছে, আমার ভীষণ ভয় করছে। এর মধ্যে দাদা কিন্তু মোটামুটি না ভালো টাকা ইনকাম করে ফেলেছে, চাকরি বাকরি তো করছিল, ভালো টাকা। তখন সবাই সাজেশন দেয়, ওই দিদির বাপের বাড়ি থেকে সবাই বলে যে তুই যদি পারিস অন্য কোথাও চলে যা, এখানে আর থাকিস না, হয়তো এখানে রয়েছিস বলেই অনেক সমস্যা হচ্ছে। তো এই কথাটা দাদা মেনে নিয়েছিল, সে বলেছিল ঠিক আছে আমি তাই করছি, আমি কোথাও থাকার ব্যবস্থা করছি। তখন তারা দুর্গানগরে একটা 2 BHK ফ্ল্যাট দেখে, এবং তাদের ছেলের এক্সামের পরে, এক্সামটা ভালো হয়নি কারণ রেজাল্টটা খুব খারাপ হয়েছিল, সে কিন্তু বরাবরই খুব ভালো পড়াশোনায়, খুব, কিন্তু সেইবার সে টেনে টুনে মাত্র ফার্স্ট ডিভিশনটা পেয়েছিল, ভালো রেজাল্ট করতে পারেনি। সবাই বুঝতে পেরেছিল হয়তো বাড়িতে এরকম সমস্যা, তো সেই কারণে ঠিকমতো পড়াশোনাও করতে পারেনি সত্যি বলতে, কারণ ওই যে রাত জেগে পড়বে বা
মনোযোগ দিয়ে পড়বে, এটা কিন্তু সে করতে পারছিল না। বাড়িতে এরকম অবস্থা হলে সে করতে পারে? কখনো পারে না। তো সেরকমই হয়েছিল। ঠিক আছে, তাই নিয়ে ওকে কেউ কিছু বলেনি। আর ওর পরীক্ষা হয়ে যাওয়ার পরেই তারা দুর্গানগর ফ্ল্যাটে একেবারে শিফট হয়ে যায়। আর শিফট হয়ে যাওয়ার মাত্র 2-3 মাসের মধ্যেই এই জায়গাটা বাড়ি সহ তারা বিক্রি করে দেয় ওই দিদিরই এক মাসির মেয়ের কাছে। তারা সেখানে আসে। তারা কিন্তু আগে অন্য জায়গায় ভাড়া থাকতো, টাকা পয়সা হয়তো ছিল, ভেবেছিল যে অন্য কোথাও বাড়ি মানে জায়গা কিনবে, বাড়ি করবে। কিন্তু এখানে কম দামে জায়গা বাড়ি সহ সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, তো তাই কিনে নিয়েছিল জায়গাটা। এখানে তারা থাকতে শুরু করে। আর তাদেরও 17 বছরের একটি মেয়ে ছিল, ওই একটি মাত্রই কিন্তু মেয়ে। কিন্তু সেখানে তারা থাকতে পারেনি, 4-5 দিন পর্যন্ত থাকতে পারেনি। 4 দিনের মাথায় তারা সেই বাড়ি থেকে চলে এসেছিল আবার সেই ভাড়া বাড়িতে, কারণ সেখানে অসম্ভব কিছু ভয়ানক ঘটনা ঘটে যাচ্ছিল। ভয়ঙ্কর ঘটনা, এমন ঘটনা ঘটছিল যে মেয়েটার হয়তো জীবনহানি হয়ে যেত। কারণ সেই দিন কারেন্ট ছিল না, হেরিকেন আছে, হেরিকেন জ্বালিয়ে মেয়েটা বই পড়ছিল। কিন্তু সেই সময় কি করে যেন মেয়েটার মাথায় আগুন ধরে গিয়েছিল, চুলে অনেকটা বড় চুল ছিল, চুলে আগুন ধরে গিয়েছিল। ভাগ্যিস অনেকভাবে আগুনটা নেভানো গিয়েছিল, নাহলে খুব বড় বিপদ ঘটে যেত। তারপরে অনেক কিছু, মানে 4 দিনের মধ্যেই অনেক কিছু ঘটে গিয়েছিল, অনেক কিছু। তো শেষমেশ ওখানে ওরা থাকতে পারেনি। পাড়ার অনেকেই বলেছিল যে এখানে অনেক ঘটনা তো ঘটে গেছে, সবই তো জানো, এখানে থেকো না তোমরা, এই জায়গাটা বিক্রি করে দাও। কারণ সত্যি বলতে এই বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে, এখানে কেউ থাকতে পারবে না। তখন সেই জায়গাটা আবার বিক্রি করলো কার কাছে? ওই যে দিদি, মানে যে আগে ছিল আর কি, সেই দিদির দাদার শালির কাছে। তারা আবার কিন্তু উত্তরপ্রদেশে থাকতো, টাকা পয়সা প্রচুর আছে। এই গ্রামে কোথাও কোনো বাড়ি নেই, এরা এখানেই মানে বাঙালি, কিন্তু উত্তরপ্রদেশে থাকতো। আগে ছিল বাংলাদেশে, অনেক বছর আগেই চলে এসেছে। এটা কিন্তু লাস্ট ঘটনা। এই ঘটনা ঘটেছে কিন্তু মাত্র 1 থেকে 1.5 বছর আগে। তো তাদের বিক্রি করে দেওয়া হয়, তারা উত্তরপ্রদেশে থাকে আর ডাক্তারি করে। মানে সেই দিদির দাদার ভগ্নিপতি ডাক্তারি করে, ভালো টাকা পয়সা, তাদের একটি মাত্রই মেয়ে এবং পড়াশোনায় খুবই ভালো। তো তারা এখানে চলে আসে, বয়স হয়ে গেছে, এখন আর ডাক্তারি করবে না, তারা একেবারে এই গ্রামে আর কি শিফট হয়ে যাবে। এখন কিন্তু আর গ্রাম নেই, এখন কিন্তু অনেক উন্নত হয়ে গেছে। তারা এখানে চলে আসে, এখানে এসে কিন্তু মেয়ের বিয়ে পর্যন্ত দেয়। এবার একটা কথা বলি, এখানে আসার পরে কিন্তু বাড়ি ভাড় থাকুক বা যাই থাকুক না কেন, ওদের না তেমন কিছু মনে হয়নি। বাড়ি ভাড় বুঝতে পারতো, কিন্তু কোনো কিছু দেখতে পায়নি, কোনো স্বপ্ন দেখতে পায়নি বা কারো কোনো ক্ষতি হয়নি। আসলে এর আগে একটা ঘটনা ওদের জীবনে ঘটে গেছে, যেখানে কি উত্তরপ্রদেশে ছিল না, সেখানে হয়তো কোনো ভয়টায় কিছু একটা পেয়েছিল, বা ওরা যেখানে থাকতো সেখানে আশেপাশে হয়তো কিছু ব্যাপার ট্যাপার ছিল, যে কারণে ওদের 3 জনেরই হাতে তাবিজ নেওয়া ছিল যে আর কোনো ভয় তোমাদের কাছে আসতে পারবে না, কোনো নেগেটিভ এনার্জিও তোমাদের কাছে আসতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। তো এখানে এসে ওরা প্রায় 4-5 মাস থাকার পরে মেয়েটার বিয়ে দিল, ভালোভাবে বিয়ে দিয়েছিল, পাড়ার লোকজনটো নিয়ে খুব ভালোভাবে হয়েছিল। তারপর যেহেতু উত্তরপ্রদেশে সমস্ত কিছু বহু বছর ধরে উত্তরপ্রদেশে আছে, ওদের তো সেখানে যেতে হবে। ওরা না এখানে প্রায় 5-6 মাস থাকলে ওখানে 2 মাস থেকে আসতো, এরকম করতো। তো তার মাঝখানে মেয়েটাকে বিয়ে দেওয়ার পরে 2 মাসের মাথায় ওরা আবার এই যে মেয়েটার বিয়ে দিল, তার বাবা মা উত্তরপ্রদেশে চলে গিয়েছিল সেখানে। কারণ ওদের কিন্তু ওখানেও জায়গা কেনা, ওই জায়গাগুলো না এবার বিক্রি করবে, প্রচুর টাকা পয়সা, বাংলাদেশেও নাকি ওদের অনেক জমি জমা আছে, এখনো পর্যন্ত আছে। তো সেখানে চলে গিয়েছিল থাকতে, কিন্তু কোনো কারণবশত ওরা সেই তাবিজটা খুলে ফেলে কারণ তাদের বংশের কেউ একজন মারা গেছে, ওই দিদির যা মারা গেছে আর কি। আর যেহেতু শ্মশানে যেতে হয়েছিল, ওদের বলা হয়েছিল শ্মশানে গেলে না এই তাবিজ তোমরা খুলে রেখে যাবে, কারণ তাহলে কিন্তু তাবিজের আর কোনো মূল্য থাকবে না, কিছুই থাকবে না। ওরা খুলে রেখেছিল, তাবিজটার পড়তে পারেনি। জিজ্ঞেসও করেছিল একজনের কাছে, তারা বলেছিল যে এই কাজ চলাকালীন তাবিজটার পড়তে হবে না, 12-13 দিন মিটে যাওয়ার পরে তোমরা এই তাবিজটাকে আবার শুদ্ধ করে নিজেরা শুদ্ধ হয়ে তারপরে তাবিজটা পড়ো। ওরা তাই করেছিল, দেখতেও সেখানে গিয়েছিল, সমস্ত কিছু ঠিকঠাক করে চলছিল। 5 দিনের দিন ওই যে দিদি যার যা মারা গেছে আর কি, তাকে না দেখতে গেছে। তারা কিন্তু তার যা ভাসুর সবাই কিন্তু সেখানেই থাকে, উত্তরপ্রদেশে সবাই ডাক্তারি করে। তো ওই যে দিদি ওখানেরই চেনাশোনা একজনের সাথে বাইকে করে যাচ্ছিল, চুড়িদার পরা ছিল, ওড়না ছিল, আর পুরো মেইন রোড। সেখান থেকে যেতে গিয়ে হেলমেট সবই পরা ছিল, কিন্তু পাশে থেকে লরি যাচ্ছিল, তো ওই ওড়না লরির যে সামনে আয়না হয়, সেই আয়নায় কোনোভাবে পেঁচিয়ে গিয়েছিল আর পুরো পড়ে গিয়েছিল। আমি ডিটেলস আর বলছি না, স্পট ডেড হয়ে গেছে ওখানেই। তার সাথে যে ছিল তার অবস্থাটা ভাবুন, তার কিন্তু কোনো সমস্যা নেই, সে তো বাইক চালিয়ে সামনে এগিয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছিল, কিন্তু তার সামনেই তার চোখের সামনেই ঘটনাটা পুরো ঘটে গেছে। এদিকে গ্রামে খবর চলে এসেছে যে এই ব্যাপার ঘটেছে।
তখন সবাই না বলা বলি করছে যে বাড়িটাই সত্যি অভিশপ্ত, অনেক ব্যাপার বাড়িটাতে আছে। ওই ঘটনা ঘটার পর থেকে কিন্তু এরকম কাণ্ডগুলো ঘটে যাচ্ছে আর কি। তারপরে ওখানে কাজটা কমপ্লিট করার পরে 1.5 মাসের মাথায় সেই দাদা এখানে চলে এসেছিল। দাদা না, আমি কাকু জেঠুও বলতে পারি, কিন্তু মানে বয়স হিসেবে দাদা বলেই ডাকছি, সম্বোধন করছি। তো সে দাদা এখানে চলে আসে, আসার পর থেকে সে খুব ভেঙে পড়ে, তার মেয়েও খুব ভেঙে পড়ে। মেয়ে যায়নি উত্তরপ্রদেশে, তার এইখানেই মানে এই পশ্চিমবাংলায় বিয়ে হয়েছে, তো সেখানে সে আছে। তারপরে বাবার কাছে এসেছিল। তার কিন্তু প্রচুর টাকা, প্রচুর ধনসম্পত্তি। সে এখন খুব চিন্তায় থাকে যে ধনসম্পত্তি সে কি করবে। তাবিজ সে পরে আবার পড়েছিল। এই বাড়িতে আসার পরে তেমন কিন্তু ভৌতিক আর কোনো সমস্যা হয়নি, সে রয়েছে বাড়িতে, কিন্তু থাকতে পারছে না বাড়িতে আর, কারণ সে তার স্ত্রীকে খুব ভালোবাসতো। তারপরে অনেক চিন্তা করে যে এত সম্পত্তি আমি কি করব। এদিকে নাকি ওনার আবার বাংলাদেশে অনেক সম্পত্তিও আছে, সেগুলো বা বিক্রি করবে কি করে, অনেক চিন্তা রয়েছে। কারণ শুনতেও পারছিল, এখন তো এসআইআর শুরু হয়ে গেছে, কারণ এই ঘটনা ঘটেছে প্রায় আরো 7-8 মাস আগে, মানে মারা যাওয়ার পরে অনেক ঘটনা তো ঘটে গেছে, তারপরে বলছি আর কি। তো সেই সময় ভাবতো সামনেও তো শুনতে পাচ্ছি অনেক ঘটনা ঘটবে, সিএ হবে, অনেক ব্যাপার, তো যার যা চিন্তা সেটা সে করবেই। তো অনেক কিছু ব্যাপার নিয়ে সে এখন আছে, মানসিকভাবে বিধ্বস্ত রয়েছে। তেমন আর কোনো সমস্যা হয়নি, সে রয়েছে। বাড়িটা কিন্তু সে আর বিক্রি করেনি, বাড়িটা সেভাবেই আছে। আর সে দাদাও এখন সেখানে আছে, কিন্তু মনমরা হয়ে থাকে, সব সময় চুপ করে বসে থাকে, মানে অনেক কষ্ট পায়। আর যে যায় তাকে শুধু বলে বাড়িটা সত্যি অভিশপ্ত, এই বাড়িটা কিনে আমি খুব ভুল করে ফেলেছি, কিন্তু এই জায়গাটা আমি বিক্রি করব না। যদি বিক্রি করি তাহলে হয়তো অন্য কেউ কিনে নেবে, তারও হয়তো অনেক ঘটনা ঘটে যাবে। আমার জীবনে হারানোর কিছু নেই, আমি অনেক ক্ষমা চেয়েছি। এই বাড়িতে আসার পরেও আমি অনেককে বলেছি যে কিছু একটা করার ব্যবস্থা করো। এই বাড়িতে বসে আমি একা একা রাত্রে ক্ষমা চাই যে সবাইকে ভালো রেখো, আর যারা যারা আছে হয়তো আমার আত্মীয় পরিজন কাছের মানুষ, তাদের ভালো রেখো। আর তারপরে নাকি একটা উনি মানে কাজ করেছিল, কাউকে একজন বলেছিল, সে আবার রিসেন্ট একজনকে এনেছিল এবং বাড়িতে মহাযজ্ঞ করা হয়েছিল, অনেক বড় করে যজ্ঞ করা হয়। যজ্ঞটা ভালোভাবে কমপ্লিটও হয়, বাড়িটা আগে থেকে অনেকটা হালকাও লাগে। কিন্তু ওই দাদার মনে হয়, কারণ দাদা না সবাইকে এই কথা বলে যে আমার তো মনে হয় আগে যেমন ছিলাম আমি তেমনই আছি, আমি তো আর মানসিকভাবে সুস্থ হতে পারছি না, আমার স্ত্রী চলে গেছে, তাই আমি একেবারেই বিধ্বস্ত মানসিকভাবে এবং শারীরিকভাবেও। আর ওদিকে ওই দিদি এবং দাদার ঘটনা একটু না বললে আপনারা হয়তো ভাববেন যে ওখানের কি পরিস্থিতি। তো যারা দুর্গানগরে আছে তারাও কিন্তু ভালো নেই সেখানে, কারণ সেই দিদির শরীর সবসময় অসুস্থ থাকে। একবার শোনাও গেছে তার ইউটেরাসে মানে অপারেশন হয়েছে। অবশ্য অপারেশনের সঙ্গে মানে ভালো খারাপ থাকার কোনো যোগসূত্র নেই, কারণ এখন বেশিরভাগ মেয়েদেরই এরকম প্রবলেম হচ্ছে। শুধুমাত্রই অপারেশন নয়, সেই দিদি পুরোপুরি অসুস্থ, পুরো বিছানা সজ্জা, সে উঠতেই পারে না। তার ছেলে এখন পড়াশোনা করছে, সামনে তো চাকরি টাকরি পেতেও পারে, কারণ ওখানে যাওয়ার পরে সে ভালো একটা জায়গায় মানে পৌঁছে গেছে, ভালো জায়গায় ভর্তি হয়েছে, পড়াশোনা ভালো করে করছে। কিন্তু সে একেবারে অসুস্থ, তার কোনো কিছু ভালো লাগে না, সে কারোর সঙ্গে কথা বলতে পারে না, কোথাও বেরোতেও পারে না। তো এই ছিল ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যদি এরকম কোনো ঘটনা বা কোনো ভৌতিক, দৈবিক, ঐশ্বরিক, ভয়ঙ্কর কোনো ঘটনা আপনারা যদি জানেন, তাহলে কিন্তু অবশ্যই সেই ঘটনা আমাকে মেল করে পাঠাতে পারেন। আমার মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখানে গিয়ে আমাকে মেল করতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আসবো এরকম কোনো ঘটনা নিয়ে।